বাংলা দখলে বিজেপির কোনো চেষ্টাই বাকি ছিল না, কোনো চেষ্টাই বাকি ছিল না। কিন্তু লাভটা কি হলো? লাভটা কি হলো আগামীকাল অবশ্যই সেটা দেখা যাবে। তারপরও কিছু কথা কিন্তু থেকে যায়। প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। 1952 সাল থেকে ভারতের নির্বাচনী ইতিহাসে আর কোনো অঙ্গরাজ্য দখল করতে এইভাবে ভোট হয়েছে? বুকে হাত দিয়ে বলুন তো। রাজ্যের এক মহিলা মুখ্যমন্ত্রীকে হারাতে লক্ষ লক্ষ জলপাই রঙা উর্দি, হাতে বন্দুক, ভারী বুট কোথাও দেখেছেন এই চিত্র? কাশ্মীরে, মণিপুরে কিংবা ডাবল ইঞ্জিন সরকার যোগী রাজ্য এই মানচিত্রের বাইরে থেকেছে। তাহলে কি ভেবে নিতে হবে যে ভারতের কুখ্যাত দুষ্কৃতী, সমাজবিরোধী এবং জঙ্গি দৌরাত্ম্য কি শুধু একমাত্র বাংলাতেই সীমাবদ্ধ? ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট কি পশ্চিমবঙ্গে আধা সেনার এই রেকর্ড মোতায়েনের পরিসংখ্যানকে সমর্থন করে? গত 29 এপ্রিল বুধবার রাজ্যের দ্বিতীয় দফার ভোট দেখতে দেখতে মনে হচ্ছিল লড়াইটা আদৌ তৃণমূল এবং বিজেপির মধ্যে হচ্ছে তো হচ্ছে না। মনে হচ্ছিল প্রতি মুহূর্তে জওয়ানদের ছুটে যাওয়া, গাড়ি থামিয়ে মহামান্য এলওপির দলীয় কর্মীদের উপর আস্থা না রেখে বাড়তি আধা সেনা চেয়ে বারংবার কন্ট্রোল রুমে ফোনই জানান দিচ্ছিল যে ভোটটা চলছে আসলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্যের তিনবারের শাসক দল তৃণমূলের। আরো স্পষ্ট করে বললে কোনো রাজনৈতিক দল নয়, সংগঠনও নয়, বাংলার বিগত অর্ধ শতাব্দীর সর্বাধিক জনপ্রিয় নেত্রীর বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন এবং কেন্দ্রের 2.5 লক্ষ আধা সেনাকে। তার চতুর্থবারের মুখ্যমন্ত্রী পদে শপথকে আটকাতেই যেন এত বড় অপারেশন, এটাই মনে হচ্ছিল। আগামীকাল 4 এপ্রিল সোমবার ফল প্রকাশের পরও নিশ্চয়ই বিধায়ক কেনাবেচার খোলা বাজারে চলতে থাকবে, কিন্তু অমিত শাহদের রিমোট অঙ্গুলি হেলন এটা একেবারে নিশ্চিত। তার পোশাকি নাম হবে আবার অপারেশন লোটাস, যে নামটা ইতিমধ্যে দেয়া হয়ে গেছে। 6 মাস ধরে এসআইআর প্রক্রিয়ার জাঁতাকলে নামবাদের বিস্ময় কুনাট্যের পর দেশের সীমান্ত পাহারায় কর্তব্যরত থাকা জওয়ানদের একতরফা নামিয়ে গদি দখলের চেষ্টা। স্বাধীন ভারতে বিগত 7 দশকের ভোট ইতিহাসে এমন নজিরের কথা কেউ মনে করতে পারছেন এমন ব্যতিক্রমী কোনো নির্বাচনের কথা, যেখানে কিনা সন্ত্রাস এবং দাঙ্গা কবলিত রাজ্য থেকে তুলে এনে জওয়ানদের পাঠানো হচ্ছে আমাদের এই শান্ত বাংলায়? সংখ্যাটা 1-2 নয়, একেবারে লাখে লাখে। তো প্রশ্ন করতে হবে না যে আগামী বছর উত্তরপ্রদেশের যোগী রাজ্যের ভোটটাও কি এই রকম একই কায়দায় হবে তো? 2.5 লক্ষ সিআরপিএফ বিএসএফ জওয়ানের সঙ্গেই লখনৌয়ের রাজপথে নামবে তো এনআইএ? ভোটের আগের দিনও ট্রাইব্যুনালের নামে ভোটার তালিকায় নাম বাদ যাওয়া কোনো বৈধ ভোটারের নাম উঠবে ভোটার তালিকায়, আর খোদ রাজভবন থেকে ভেসে আসবে রাজ্যপালের কণ্ঠে বদলের স্লোগান। এরকম হবে তো? মহামান্য জ্ঞানেশ কুমারের তথাকথিত নিরপেক্ষতার দম দেখব ডাবল ইঞ্জিন রাজ্যে। জন্মলগ্ন থেকেই এনআইএ বা জাতীয় তদন্ত এজেন্সি কোনোদিন ভোট তদারকি, বুথের আনাচে কানাচে বোমার মশলা লুকিয়ে রাখা হয়েছে কিনা তা খুঁজতে নেমেছে বলে শোনা যায়নি, কখনোই শোনা যায়নি। 18 বছর আগে মুম্বাইয়ে পাকিস্তানি জঙ্গিদের অতর্কিতে হাড়ে কাঁপন ধরানো হামলার পরপরই আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ এনআইএর জন্ম মূলত সীমান্ত পারের জঙ্গি কার্যকলাপ রুখতে হয়েছিল। বিস্ফোরক খোঁজা এবং তা কোথা থেকে সংগঠিত হলো তা নির্দিষ্ট করাই এনআইএর কাজ। পরে আইন পাশ করিয়ে তার কাজের পরিধি আরো বাড়ানো হয়েছে ঠিকই, কিন্তু ভোট তদারকিতে এরকম হয়েছে সেটা তো এই প্রথম হলো বাংলাতে। চরম আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে কাশ্মীরের ভোটেও এনআইএ কে নির্বাচন শান্তিপূর্ণ করার ভূমিকায় রাখা হয়নি। লজ্জার মাথাকে বাংলায় তাও দেখা গেল অবলীলায় এবারের ভোটে। দ্বিতীয় দফার নির্বাচনের 24 ঘন্টা আগে জেলায় জেলায় বিস্ফোরক এবং সুতলি বোমার সন্ধানে
এনআইএ এর বিশেষজ্ঞরা নামলেন কমিশনের নির্দেশে, মানে বলতে পারেন অমিত শাহের নির্দেশে। তো বলবো না যে এই তৎপরতা যদি কাশ্মীরে দেখা যেত তাহলে পহেলগাঁওয়ের হিন্দু নিধন কোনোভাবেই দেখতে হতো না বিগত 12 বছরের একটাও জঙ্গি হানার ঘটনা। কিন্তু তার বদলে দেখা গেল কি না, সম্ভবত দেশকে জঙ্গি মুক্ত করার তুলনায় অঙ্গরাজ্য বাংলা দখল করাই কেন্দ্রের শাসক দল বিজেপির অগ্রাধিকারের তালিকায় এই মুহূর্তে 10 ধাপ এগিয়ে। তাই রেয়াত করা হচ্ছে না কিছুই। সেই কারণেই সকাল সন্ধে জ্বলতে থাকা মণিপুর থেকে পর্যন্ত 8,500 জওয়ান নিয়ে আসা হয়েছে বাংলায়। কেন? বাংলার আইন শৃঙ্খলা কি কাশ্মীর এবং মণিপুরের চেয়েও খারাপ? এ রাজ্যে দাঙ্গা হাঙ্গামায় কত মানুষ প্রাণ হারিয়েছে বিগত 1 বছরে? এর থেকেই তো বোঝা যাচ্ছে যে বিজেপির কিছুতেই যেন তর সইছে না। সংগঠন আঁতুড় ঘরে, বুথে বুথে এজেন্সির ভাড়া করা লোক দেওয়া ছাড়া গতি নেই। তবু পশ্চিমবঙ্গ চাই। মিথ্যা ভরসাকে পাখির চোখ করতে গিয়ে আখেরে এই গাজোয়ারির নামে ভয় ছড়িয়ে দেওয়াতেই বেশি জোর দিচ্ছে গেরুয়া শক্তি। শেষে নির্লজ্জভাবে এক্সিট পোল তৈরি করেও ভাঁওতা দিতে হলো না, জানেন তো আপনারা। শুধু কি তাই, ফল বেরোনোর আগেই ছোট বড় নেতারা বদলার হুঙ্কারও দিচ্ছেন। সংযত থাকার বদলে এই আগ্রাসী মনোভাব কি কোনোভাবেই সমর্থনযোগ্য? জনসমর্থন 16 আনা পক্ষে থাকলে বিজেপির সংগঠন এবং স্থানীয় নেতৃত্ব যুদ্ধের জন্য পুরোদস্তুর তৈরি থাকলে এত কিছুর কি প্রয়োজন হতো? এটা বলতে হবে না? এই প্রশ্ন কিন্তু উঠছে। ভূপেন্দ্র যাদব, পবন বনশাল, 8 ডজন ভিন রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, ত্রিপুরার বিপ্লব দেবদের হালের অভিজ্ঞতা বলছে তৈরি নেই কিছুই। ভোটের আগে থেকেই জেলায় শুধু বহিরাগত কারিয়াকর্তাদের ভিড় বেড়েছে। বিজেপির কারিয়াকর্তাদের ভিড় বেড়েছে। 2011 সালে বামেদের 34 বছরের সাজানো রাজ্যপাট উল্টে দিতে আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পালাবদলের লড়াই দেখেছিলেন বাংলার মানুষ। সেই যুদ্ধ ছিল কিন্তু ঐতিহাসিক পালাবদলের। অগুন্তি হাওয়াই জাহাজ উড়িয়ে টাকার শ্রাদ্ধ করে বহিরাগত নেতা নেত্রীদের প্রয়োজন হয়নি সেদিন। কেন্দ্রের সমগ্র রাষ্ট্রযন্ত্র সঙ্গে ছিল না মমতার একার ক্যারিসমাই জুগিয়েছিল পালাবদলের বারুদ। সেদিনের পরিস্থিতির সঙ্গে আজকের পরিস্থিতির একেবারে আকাশ পাতাল তফাৎ ধরা পড়ছে না চোখে? এবারের উদ্দেশ্য একটাই, স্বাধীনতা উত্তর বাংলার জনপ্রিয়তম নেত্রীর 4র্থবারের শপথে বাধা তৈরি করো যেন তেন প্রকারে। অধিকাংশ জেলাতেই বিজেপির সংগঠনের কঙ্কালসার চেহারা বেআব্রু হয়ে পড়েছে। মোদিজি এবং অমিত শাহ কয়েক ডজন সভা প্রচারে কোটি টাকা খরচ করেও পেনাল্টি বক্সে ঢুকতে কি পেরেছেন? বলুন, আপনারা বলুন, সত্যি করে বলুন না, পেরেছেন পেনাল্টি বক্সে ঢুকতে? না, গোলমুখের জটলাতেই নষ্ট হয়েছে সুযোগ। এটাই। অসংখ্য বুথে এজেন্টই দিতে পারলো না বিজেপি। কেন দেয়া গেল না? এই নিয়ে তো বিজেপির কর্মী সমর্থকরাই এখন প্রশ্ন তুলেছেন। অমিত শাহদের উচিত ছিল রাজ্যবাসীকে ভয় ভরসার গুগলি না দিয়ে আগে কর্মীদের চাঙ্গা করা, সদস্য সংগ্রহ অভিযানে জোর দেওয়া। অনেক চেষ্টা করেও সক্রিয় সদস্য না বাড়ায় শেষে কাশ্মীর মণিপুর থেকে ঢালাও আধা সেনা আনা এবং চড়া হারে এজেন্সি ভাড়া করা ছাড়া উপায় ছিল না বিজেপির সামনে। যার ফলশ্রুতিতেই তামিলনাড়ুতে ভোট হয়েছে মাত্র 300 কোম্পানি দিয়ে, কিন্তু আমাদের বাংলায় 2400 কোম্পানি আধা সেনা নামিয়ে ভোট হলো। এই বৈষম্য কার স্বার্থে এবং কাকে খুশি করতে? আর মাত্র কয়েক ঘন্টার মাত্র অপেক্ষা, আপনারা সকলেই জানেন। তারপরই বাংলার আসল ফল জানা যাবে। গত 1.5-2 মাস ধরে টানা যুদ্ধের পরিণাম জানা যাবে আগামীকাল সোমবার বেলা গড়াতেই। বেলা বাড়ার সাথে সাথে মানে দুপুর নাগাদ অন্তত সবই জানা যাবে। জেনে রাখুন, সেই আসল ফলে এক্সিট পোলের কুনাট্যের পর্দা ফাঁসি শুধু হবে না, বরং মমতা নামের ম্যাজিক আজও বঙ্গজীবনে কতটা অটুট তারও একটা ইঙ্গিত মিলবে। তবুও বলবো, ফল যাই হোক তা যেন রাজনৈতিক জীবনেই সীমাবদ্ধ থাকে, সামাজিক শান্তিকে যেন কোনোভাবেই প্রভাবিত করতে না পারে। এটা দেখার দায়িত্ব কিন্তু সকলের, সব দলের। যেই বলে থাকুন না কেন যে চুনকে হিসাব লুঙ্গা, 4 তারিখ বেলা 4টের পর থেকে মল্লযুদ্ধের আহ্বান কিংবা ইঞ্চিতে হিসাব বুঝে নেওয়ার উল্লাস কোনো মতেই কিন্তু সমর্থনযোগ্য নয়। বারংবার উল্টো করে ঝুলিয়ে মারার নিদান কোন দলের নেতার মুখ থেকে বেরিয়ে এসেছে সে তো আপনারা জানেন।
এ ধরনের হুঙ্কার ভোট পরবর্তী হিংসায় মদত দিতে বাধ্য, এটা সকলে জানে। সেই দায়িত্বপূর্ণ পদাধিকারীদের উপর নির্বাচন কমিশন চাপাবে কি? কোনোভাবেই চাপাবে না। নাকি উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট তথা নির্বাচন কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার কনভয় আগামী বছর ফলতার গ্রামে গ্রামে নাগরিকদের সুরক্ষা দেবে? থাকবেই না তো। তাহলে বলুন, অজয় পাল শর্মা যোগী রাজ্যে ফিরে গেলে সেখানকার নাগরিকরা আরো বিপন্ন হবেন না তো? সিংঘম বনাম পুষ্পা নাটক সিনেমার পর্দায় যতটা মনোগ্রহী, বাস্তবের মাটিতে কিন্তু পুরো উল্টোটা হতে বাধ্য। তাই বলছি, ভোটের ফল যাই হোক না কেন, প্রতিটা পক্ষকে মনে রাখতে হবে কোনো অবস্থাতেই যেন বদলা এবং প্রতিশোধ স্পৃহা প্রশ্রয় না পায়। ইতিহাস সাক্ষী, নির্বাচন পরবর্তী রাজনৈতিক হিংসায় চিরদিনই প্রাণ হারায় সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ। নেতাদের গায়ে তার আঁচটুকুও কিন্তু পড়ে না, এটা গরিব মানুষদের মনে রাখতে হবে। নেতাদের উস্কানিতে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালাতে যায় যারা রক্তপাত ঘটায়, তারাও কিন্তু নিতান্তই গরিব। কিন্তু ভোটের আগে স্বয়ং প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে নিয়ম করে প্রায় প্রতিটা সভায় হিংসায় উস্কানি দিয়েছেন, সেটা একেবারেই অবিশ্বাস্য বলে মনে হয়েছে আমাদের। প্রধানমন্ত্রী কতজন বাঙালির চুনকে হিসাব নেন, কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী উল্টো করে ঝুলিয়ে কতজনকে সোজা করেন, রাজ্যবাসী সেটা দেখতে চায়। প্রতিহিংসার সেই আগুনে পুড়ে বাংলা সত্যি খাঁটি সোনা হয়, নাকি প্রতিশোধের তাড়নায় গোটা রাজ্যটাই হিংসায় ডুবে শেষ হয়ে যায় একেবারে? উন্নয়ন স্তব্ধ করে বাংলার বদনাম মানুষ কিন্তু মোটেই সহ্য করতে রাজি নয়। গত 6 মাস ধরে সংগঠিতভাবে বাংলাকে অপমান করা হয়েছে, এটা আজ একেবারেই সত্য কথা। সর্বশক্তি দিয়ে বাংলা মাকে কলঙ্কিত করার চেষ্টা চলেছে উদয় অস্ত সব সময়। সোমবারের ফল বেরোনোর পর সেই বদনামের কুনাট্যের যেন অবসান হয়। সকলের কাছে এটাই নিউজ নির্ভীকের প্রার্থনা। দয়া করে উন্নয়নে মন দিন, বাংলার বদনাম করবেন না, সকলকে বলছি। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।